ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। রবীন্দ্রনাথের এই একটা লাইনেই যেন বাংলা ছোট গল্পের পুরো আত্মাটা ধরা আছে, তাই না? আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের জগৎ। আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু গল্পগুলো মনে করা নয়, বরং এটা বোঝার চেষ্টা করা যে ১৯ শতকের শেষে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে এই নতুন সাহিত্য আঙ্গিকটাকে প্রায় একাই তৈরি করলেন। তার চরিত্রদের ভেতরের যে আলো আধার, তাদের বিদ্রোহ, তাদের অসহায়ত্ব, সেটাকে আমরা নতুন করে আবিষ্কার করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ কিন্তু একটা সম্পূর্ণ নতুন পথ ধরলেন। তার গল্পগুলো কোনো বড় ঘটনা বা তারিখ নিয়ে নয়, বরং সাধারণ মানুষের এভরিডে লাইফ নিয়ে, তাদের মনের ভেতরে ছোট ছোট ঢেউগুলো নিয়ে। ঠিক। আর এই লেখাটা শুরু হলো ১৮৯১ সাল থেকে, আর তার সবচেয়ে উর্বর ক্ষেত্র ছিল পূর্ববঙ্গ। শিলাইদহ বা পতিশরের মতো জায়গায় জমিদারি দেখতে গিয়ে তিনি পদ্মার তীরে সাধারণ মানুষদের খুব কাছ থেকে দেখেছিলেন। আর সেই দেখাই তার গল্পের প্রাণশক্তি হয়ে উঠল। আর সেই সাধারণ মানুষের ভিড়ে তিনি এমন কিছু নারী চরিত্র তৈরি করেছেন যারা ১০০ বছরেরও বেশি সময় পরেও আমাদের ভাবায়, আমাদের অস্বস্তিতে ফেলে। নিঃসন্দেহে। যেমন ধরুন মৃণাল, কল্যাণী, আবার অন্যদিকে চন্দ্রা। এই চরিত্রদের মধ্যে এত বৈপরীত্য কেন? একদিকে সোচ্চার বিদ্রোহ, অন্যদিকে একেবারে নীরব আত্মত্যাগ। আমার মনে হয় তিনি কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে দেখাচ্ছিলেন না, বরং দেখাচ্ছিলেন যে নারী সত্তার ভেতরের সংগ্রামটা কত বিচিত্র পথে প্রকাশ পেতে পারে। আচ্ছা। স্ত্রীর পত্রের মৃণালকে দেখুন, ১৫ বছরের সংসার, তারপর পুরী থেকে সে স্বামীকে যে চিঠিটা লেখে, ওটা তো শুধু একটা চিঠি নয়, ওটা একটা স্বাধীনতার ঘোষণাপত্র। একদম। যখন সে লেখে, আমি আর তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না, তখন সে শুধু একটা ঠিকানা ছাড়ছে না, সে তো একটা পরিচয়কেই অস্বীকার করছে, তার মেজবউ পরিচয়টাকে। এটা শুধু সামাজিক বিদ্রোহ নয়, এর চেয়েও বড় একটা আত্মিক জাগরণ ঘটছে। মৃণাল যখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করে, তখন সে আর শুধু কারো স্ত্রী বা বৌদি নয়, সে যেন এই বিশ্ব প্রকৃতির একটা অংশ। সে লিখছে, আজ আমার সমস্ত লজ্জা ভয় চুকে গিয়েছে, আমি বেঁচেছি। এই বেঁচে ওঠাটাই আসল। এই বেঁচে ওঠাটা আধ্যাত্মিক। রবীন্দ্রনাথ এখানে ব্যক্তি পরিচয়কে ছাপিয়ে এক বৃহত্তর অস্তিত্বের কথা বলছেন। সেই সময়ের জন্য এটা একটা যুগান্তকারী চিন্তা। আর এই চিন্তারই আরেকটা বাস্তব রূপ আমরা অপরিচিতার কল্যাণের মধ্যে দেখতে পাই, তাই না? মৃণালের বিদ্রোহটা ছিল মনস্তাত্ত্বিক, আর কল্যাণেরটা ছিল একেবারে সামাজিক। বিয়ের আসর থেকে অপমানিত হয়ে ফিরে এসে সে কিন্তু ভেঙে পড়েনি, বরং সে নিজের জীবনকে নতুন করে গড়েছে, শিক্ষাব্রতী হয়েছে, নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছে। আর গল্পটায় যে ছেলেটার অনুপমের দৃষ্টিকোণ থেকে বলা, তার কাছে কল্যাণী চিরকাল অপরিচিতাই থেকে গেল। কারণ অনুপম সেদিন তার ব্যক্তিত্বহীনতার জন্য কল্যাণীকে চেনার সুযোগটাই হারিয়েছিল। কল্যাণী প্রমাণ করে দিল যে তার পরিচয়ের জন্য কোনো পুরুষের দরকার নেই, সে স্বয়ং সম্পূর্ণ। কিন্তু সব প্রতিবাদ তো এত সোচ্চার নয় বা সফলও নয়। শাস্তি গল্পের চন্দুরার কথা ভাবলে ভেতরটা কেমন যেন হিম হয়ে যায়। সাংঘাতিক একটা গল্প। স্বামীর বিশ্বাসঘাতকতার এমন ভয়ঙ্কর রূপ বাংলা সাহিত্য হয়তো খুব কমই এসেছে। দারিদ্র্য, খিদে, অপমান, এই সবের মধ্যে থাকা একটা পরিবার। বড় ভাই রাগের মাথায় নিজের স্ত্রীকে খুন করে ফেলল, আর তাকে বাঁচাতে চন্দরার স্বামী ছিদাম নির্দ্বিধায় পুলিশকে বলে দেয় যে খুনটা তার স্ত্রী করেছে। যে স্বামীর জন্য সে সব সহ্য করত, সেই স্বামীর কাছ থেকেই চরম আঘাত। এরপর চন্দরার সামনে দুটো পথ খোলা ছিল, হয় সত্যিটা বলা, নয়তো চুপ করে থাকা। আরও দ্বিতীয় পথটা বেছে নিল বলাটা হয়তো ঠিক না, ও যেন ওই মিথ্যা অভিযোগটাকেই আঁকড়ে ধরল। আদালতে বারবার স্বীকার করল, হ্যাঁ আমিই মেরেছি। কিন্তু কেন? কারণ এটাই ছিল তার প্রতিবাদের ভাষা। যে স্বামী তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তার কাছে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুই তার কাছে শ্রেয় মনে হয়েছিল। তার এই নীরবতা, এই স্বীকারোক্তি, এটাই ছিদামের প্রতি তার সবচেয়ে বড় শাস্তি। ঠিক। ছিদামকে সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে হবে। চন্দরার মৃত্যুটা তাই পরাজয় নয়, এটা এক চরম প্রতিশোধ। একদিকে মৃণালের বেঁচে ওঠা, অন্যদিকে চন্দরার মৃত্যুকে বেছে নেয়া, দুটোই প্রতিবাদের ভিন্ন রূপ। আবার দেনা পাওনা বা হৈমন্তীর মতো গল্পে তো প্রতিবাদের সুযোগই নেই, সেখানে আছে শুধু গভীর অসহায়ত্ব। হৈমন্তীর স্বামী অপূর্ব তো তাকে ভালোবাসত,
কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে বাঁচানোর মতো মেরুদণ্ড তার ছিল না। এই পুরুষদের অসহায়ত্ব রবীন্দ্রনাথ খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। হ্যাঁ, এবং এই জটিল সম্পর্কগুলো ছাড়িয়ে তিনি আরও এক ধরনের শুদ্ধ ভালোবাসার কথা বলেছেন। আমি পিতৃস্নেহের কথা বলছি। কাবুলিওয়ালা গল্পটা ভাবুন। রহমত আর মিনির গল্প আমার এখনো মনে আছে। ছোটবেলায় গল্পটা পড়ে কি যে অদ্ভুত একটা মায়া কাজ করত। আফগানিস্তান থেকে আসা একজন সাধারণ ফল বিক্রেতা কলকাতার রাস্তায় ঘুরে বেড়ায়। আর শহরের এক লেখকের ছোট্ট মেয়ে মিনির মধ্যে সে নিজের মেয়েকে খুঁজে পায়। ওদের ওই খুনসুটি, খোকি তো শ্বশুরবাড়ি কভি নেহি যায়গি, এই দৃশ্যগুলো ভোলা কঠিন। এই গল্পটা কিন্তু শুধু পিতৃস্নেহের নয়, এর ভেতরে আরও অনেক গভীর স্তর আছে। 19 শতকের শেষ ভাগের কলকাতা, একজন আফগান মানুষ, সে তো একজন আউটসাইডার। ঠিক। কিন্তু মিনির সঙ্গে তার সম্পর্কটা সব সামাজিক, সাংস্কৃতিক আর বয়সের ব্যবধান মুছে দেয়। আর সবচেয়ে মর্মান্তিক মুহূর্তটা হলো জেল খেটে বহু বছর পর বেরিয়ে এসে রহমত যখন মিনির বিয়ের দিন তার বাড়িতে ফেরে। সে দেখে তার সেই ছোট্ট মিনি আর নেই, সে এখন দুলহন। আর তারপর যখন সে তার ময়লা জামার বুক পকেট থেকে খুব যত্নে রাখা একটা কাগজের টুকরো বের করে দেখায়, যেখানে তার নিজের মেয়ের হাতের ছাপ, ওই মুহূর্তটা আসলেই বাক্রুদ্ধ করে দেয়। কারণ ওই একটা দৃশ্য দেশ, কাল, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে পিতৃস্নেহের এক বিশ্বজনীন ছবি এঁকে দেয়। রবীন্দ্রনাথ আমাদের দেখান অনুভূতির কোনো ভূগোল হয় না। কিন্তু শৈশবের সব ছবি তো এত মায়াময় নয়। কাবুলিওয়ালার ঠিক উল্টো পিঠে যদি আমরা ছুটি গল্পের ফটিককে রাখি, ফটিকের গল্পটা হলো প্রকৃতি থেকে নির্বাসনের গল্প, স্বাধীনতার থেকে পরাধীনতার গল্প। গ্রামের দুরন্ত স্বাধীন একটা ছেলে যে প্রকৃতির কোলে বড় হয়েছে, তাকে যখন কলকাতায় মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, তার জীবনটা যেন একটা খাঁচায় বন্দী হয়ে গেল। মামি তাকে সহ্য করতে পারে না, স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে মজা করে। মামাতো ভাইদের কাছে সে একটা উপদ্রব। কলকাতার ওই ইট পাথরের জঙ্গল তার প্রাণ শক্তি শুষে নেয়। তার একটাই আকুতি ছিল বাড়ি ফেরা, মায়ের কাছে ফিরে যাওয়া। আর সেই ছুটি সে পেল মৃত্যুতে। জ্বরের ঘোরে যখন সে বলতে থাকে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, এই লাইনগুলো পড়ার সময় পাঠকের দম বন্ধ হয়ে আসে। শিশুমনকে রবীন্দ্রনাথ যে কি অবিশ্বাস্য গভীরতায় বুঝতেন, ফটিক তার সবচেয়ে বড় প্রমাণ। এই গল্পগুলোর পটভূমি হিসেবে বারবার ফিরে আসে গ্রাম বাংলা, বিশেষ করে পদ্মা নদী আর তার পাড়ের জীবন। পোস্টমাস্টার গল্পের মতো কলকাতার এক শিক্ষিত যুবক পোস্টমাস্টার হয়ে আসে উলাপুর নামের এক প্রত্যন্ত গ্রামে। তার কাছে এই গ্রাম জীবনটা একটা শাস্তি, একটা নির্বাসন। আর সেই নির্বাসনে তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে অনাথ কিশোরী রতন, যে তার ঘরের কাজ করে দিত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা অসমবয়সী বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। পোস্টমাস্টার তাকে একটু একটু করে পড়তে শেখায়, তার সঙ্গে নিজের শহরের গল্প করে। রতনের ছোট পৃথিবীতে ওই পোস্টমাস্টারই যেন সব হয়ে ওঠে। হ্যাঁ, কিন্তু পোস্টমাস্টারের কাছে এই সম্পর্কটার গভীরতা ছিল সাময়িক। তার জগৎটা তো কলকাতা, তাই যখনই বদলির সুযোগ আসে সে চাকরি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে আসে সেই বিখ্যাত মুহূর্তটা, যখন রতন তাকে বলে, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টারের প্রত্যাখ্যান, আর তারপর নৌকায় বসে তার সেই দর্শন, জীবনে এমন অনেক বিচ্ছেদ, অনেক মৃত্যু আছে। এই ভাবনাটা একদিকে যেমন সত্যি, তেমনি ভীষণ নির্মম। নির্মম, কারণ সে রতনের জন্য যে শূন্যতা তৈরি করে দিয়ে গেল সেটার কোনো হিসেব রাখল না। এই যে একটা অসমাপ্তি, একটা ওপেন এন্ডিং, এটাই তো রবীন্দ্রনাথের গল্পের অন্যতম সিগনেচার। হ্যাঁ, রতনের কি হলো আমরা আর জানতে পারি না। আর এই না জানাটাই আমাদের তাড়া করে বেড়ায়। ঠিক। তবে তিনি শুধু এই বাস্তব জগতের গল্পেই থেমে থাকেননি। তার কলমে অতিপ্রাকৃত বা মনস্তাত্ত্বিক রহস্য এক অন্য মাত্রা পেয়েছে। যেমন ক্ষুধিত পাষাণের সেই প্রাসাদ, ওটা তো ঠিক ভূতের বাড়ি নয়। না, ওটা ইতিহাসের বাড়ি। একটা পরিত্যক্ত প্রাসাদ যেন তার অতীতের স্মৃতি, তার কান্না, তার ষড়যন্ত্র দিয়ে বর্তমানের মানুষকে গ্রাস করতে চায়। গল্পের কথক সেই প্রাসাদে গিয়ে যেন সময়কেই হারিয়ে ফেলেন। হ্যাঁ, মুঘল যুগের এক ইরানি কৃতদাসীর প্রেমে পড়ে যান। এখানে অতীত নিজেই একটা জীবন্ত চরিত্র। এটা ভৌতিকের চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। আর এই ভেতরের জগতের সবচেয়ে চূড়ান্ত প্রশ্নটা বোধহয় তিনি তুলেছেন জীবিত অমৃত গল্পে।
কিন্তু শ্মশানে সে জ্ঞান ফিরে পায়। যখন সে বাড়ি ফেরে কেউ তাকে বিশ্বাস করে না, সবাই তাকে ভূত ভাবে। এই যে অস্তিত্বের সংকট, আমি কে, আমি কি বেঁচে আছি না মরে গেছি, এটা তো ভাবলেই ভয় করে। আর গল্পের শেষ লাইনটা, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি লাইন। এই একটি লাইনে যে পরিমাণ বিদ্রূপ, করুণা আর প্রতিবাদ আছে তার তুলনা মেলা ভার। সমাজ যাকে জীবন্ত অবস্থায় গ্রহণ করল না, তাকে মৃত্যুর মাধ্যমে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হলো। এই গল্পগুলো লেখার প্রায় ৩০-৪০ বছর পর তার শেষ জীবনে এসেও কিন্তু তিনি আমাদের চমকে দেন। তার গল্পের আঙ্গিক, বিষয়বস্তু, চরিত্র সবই যেন বদলে যেতে থাকে। হ্যাঁ, তার শেষ জীবনের গল্পগুলো এক নতুন পৃথিবীর কথা বলে। ল্যাবরেটরি বা রবিবারের মতো গল্পগুলো তো সেই সময়ের তুলনায় অনেক বেশি আধুনিক। ল্যাবরেটরির সোহিনীকে তো প্রথাগত নারী চরিত্রে ছাঁচে ফেলাই যায় না। না, সোহিনী চরিত্রটিকে বোঝা খুব কঠিন। তিনি একজন পাঞ্জাবি নারী যার বিজ্ঞানী স্বামীর মৃত্যুর পর তার ল্যাবরেটরিকে বাঁচিয়ে রাখাই জীবনের একমাত্র ব্রত। আর এই ব্রত পালনের জন্য তিনি যে কোনো পথ নিতে প্রস্তুত। শুধু নির্মোহ নন, তিনি একজন অসাধারণ স্ট্র্যাটেজিস্ট। তিনি জানেন তার স্বামীর লেগেসি রক্ষা করতে হলে একজন যোগ্য উত্তরসূরি দরকার। সেই উত্তরসূরি খুঁজতে গিয়ে তিনি নৈতিকতার প্রচলিত ধারণাকে প্রশ্ন করতেও দ্বিধা করেন না। তিনি নিজের মেয়েকে ব্যবহার করেন, সম্ভাব্য প্রার্থীদের পরীক্ষা করেন, সবকিছুই একটা ক্যালকুলেটেড প্ল্যানের অংশ হিসেবে। রবীন্দ্রনাথ এখানে নারী মুক্তিকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছেন, যেখানে নারী শুধু বিদ্রোহী নয়, সে একজন প্র্যাগম্যাটিক, ঠান্ডা মাথার পরিচালক। ঠিক। রবিবার গল্পেও অভিক আর বিভার সম্পর্কটা খুব জটিল, খুব আধুনিক। একজন শিল্পী, বেপরোয়া, নাস্তিক, আর অন্যজন অভিজাত, শিক্ষিত, শান্ত, ঈশ্বরে বিশ্বাসী। দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা, অথচ তাদের মধ্যে এক গভীর টান। তাদের দেখা হওয়ার দিনটা রবিবার। এই গল্পে কোনো প্লট নেই, আছে শুধু সংলাপ আর মনস্তাত্ত্বিক টানাপোড়েন। তাদের আদর্শের সংঘাত, ভালোবাসার প্রকাশ, সবকিছুতেই একটা অসমাপ্তি, একটা প্রশ্নচিহ্ন। রবীন্দ্রনাথ যেন দেখাচ্ছেন আধুনিক মানুষের সম্পর্কগুলো আর সরল রৈখিক নয়, সেগুলো অনেক বেশি ধূসর, অনেক বেশি জটিল। সব মিলিয়ে দেখলে বোঝা যায় রবীন্দ্রনাথের ছোট গল্পের জগৎটা একটা মহাসাগরের মতো। নারী জাগরণ, পিতৃস্নেহ, শিশু মন, গ্রামীণ জীবন, মনস্তাত্ত্বিক রহস্য থেকে শুরু করে আধুনিক মানুষের জটিল সম্পর্ক, কি নেই সেখানে। এবং সবকিছুর কেন্দ্রে আছে সাধারণ মানুষ। তিনি দেখিয়েছেন মহাকাব্য লেখার জন্য রাজারানীর দরকার হয় না, একজন পোস্টমাস্টারের একাকিত্ব, বা একজন কাবুলিওয়ালার পিতৃস্নেহ, বা একজন সাধারণ গৃহবধূর আত্ম আবিষ্কারের মধ্যেই মহাকাব্যের গভীরতা লুকিয়ে থাকতে পারে। আর তার লেখার একটা অসাধারণ দিক হল প্রকৃতির ব্যবহার। যেমন শুভা গল্পের বোবা মেয়েটির একমাত্র বন্ধু হয়ে ওঠে তার চারপাশের গাছপালা। ঠিক, প্রকৃতি আর মানব মন তার গল্পে এক হয়ে যায়। তাহলে এটাই বলা যায় রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের শুধু স্রষ্টা নন, তিনি এই আঙ্গিকটিকে বিশ্ব সাহিত্যের দরবারে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছেন। পোস্টমাস্টারের রতন, কাবুলিওয়ালার রহমত বা স্ত্রীর পত্রের মৃণাল, এরা শুধু চরিত্র নয়, এরা বাংলা সাহিত্যের চিরন্তন প্রতীকে পরিণত হয়েছে। তার গল্পগুলো আমাদের এটাই বারবার মনে করিয়ে দেয় যে সাহিত্যের সবচেয়ে বড় সত্য কোনো মহাকাব্যিক ঘটনায় নয়, বরং সাধারণ মানুষের ছোট ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। রবীন্দ্রনাথের অনেক গল্পই, যেমন ধরুন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অমর হয়ে ওঠা নষ্ট নীর, বা আমাদের আজকের আলোচনায় উঠে আসা রবিবার, এমন সব জটিল মানবিক সম্পর্কের কথা বলে যা হয়তো সেই সময়ের সমাজ সহজভাবে মেনে নিতে পারত না। আমাদের এখন এটা ভাবার বিষয়, ১০০ বছরেরও বেশি আগে লেখা এই গল্পগুলো আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্ক, নৈতিকতা এবং সামাজিক প্রথার বিষয়ে আমাদের নতুন করে কী প্রশ্ন করতে শেখায়।